পাত্রচাই বিভাগে বিজ্ঞাপন দিয়েছিল আমার বাবা। বিজ্ঞাপনে নিজের মেয়ের খুঁটিনাটি উল্লেখ করে বাবা লিখল, একজন ভালো মনের মানুষ চাই। আমার মা তো এমন বিজ্ঞাপন দেখে একটু রেগেই বলল, বিজ্ঞাপনে কি লিখেছে ওটা? ওইভাবে কেউ বিজ্ঞাপন দেয়? মেয়ের সমস্ত তথ্য জানালে, অথচ কেমন ছেলে আমাদের মেয়ের জন্য প্রয়োজন সেটা উল্লেখ না করেই অমনি বলে দিলে একজন ভালো মনের মানুষ চাই। এটা দেখে মানুষ কি বুঝবে? এই তো নাম্বার দিয়ে রেখেছ, দেখো আবার যে সে ফোন করে না বসে। আরে এত ঘাবড়াচ্ছ কেন? দেখি না কে আমাদের সাথে যোগাযোগ করতে চায়। আমি এমনি এমনি ঘাবড়াচ্ছি না, এটা একটা বিয়ের ব্যাপার। সেখানে দরকার ছিল ভালো সরকারি চাকরি বাকরি করা বা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী ছেলে হবে, এটা উল্লেখ করে দেয়া। আমি তো আমার মেয়ের যোগ্যতা লিখেই দিয়েছি, শুধু একটা ভালো মনের মানুষ প্রয়োজন যার সাথে আমাদের মেয়েটা ভালো থাকবে। সেখানে যে সরকারি চাকরি হতে হবে এমনটা নয়, একটা বেসরকারি চাকরি করা ছেলেও অনেক ভালো মনের মানুষ হতে পারে। আসলে আমার বিয়ে নিয়ে আমার মায়ের একটু চিন্তাই বেশি ছিল। আমি একটু কম কথাই বলি। স্কুল কলেজে পড়তে গিয়ে প্রেমটা সেভাবে করা হয়ে ওঠেনি, কিন্তু আমার বন্ধু বান্ধবের সংখ্যা কম নয়। আমি প্রেম করলে আমার মা বাবা যে আপত্তি করতো সেটাও নয়, তবুও কেন জানি না প্রেমটা আমার হয়ে উঠল না। আমার বন্ধুরা প্রায়ই বলতো, দেখতে সুন্দরী হয়েও একটা প্রেম করতে পারলি না তুই। প্রেম করতে না পারাটা সত্যি আমার দুর্ভাগ্য বোধ হয়। এই বয়সে এসে বাবা মাকে সেই দায়িত্ব নিতে হচ্ছে। সেজন্য কলেজে যখন পড়তাম তখন অনেকেরই একটা ধারণা ছিল, দেখতে যখন সুন্দর নিশ্চয় প্রেম টেম করে। কেন জানি না কেউ সাহস করে প্রেমের প্রস্তাবটাও আমাকে দেয়নি। আর কম কথা বলার দরুন আমিও কাউকে বলে উঠতে পারিনি। সে যাই হোক, বিয়ের এমন বিজ্ঞাপন দেখে আমার বেশ ভালোই লেগেছিল। বাবার ওপর আমার সম্পূর্ণ ভরসা ছিল। বাবা খুব বিচক্ষণ মানুষ এবং দূরদৃষ্টি সম্পন্ন, তাই ভুল কিছু করতেই পারে না। সে বিশ্বাস বাবার প্রতি আমার ছিলই। বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই প্রায় 20 দিন কেটে গেছে, তখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। আমার মা তো সবসময় বাবাকে বলেই চলেছে, কই তোমার বিজ্ঞাপন দেখে তো কেউ একজনও ফোন করলো না। বিজ্ঞাপনের যা ছিরি, ওইভাবে কেউ বিজ্ঞাপন দেয় না, বুঝলে? বাবা একটু হেসে রসিকতা করেই বলে উঠল, কেন, আমি কি বিজ্ঞাপনে বিরাট কিছু দাবি করে ফেলেছি নাকি যে কেউ যোগাযোগ করতে পারবে না? তাহলে বলতে চাইছো দেশে ভালো মানুষ একটাও নেই? তারপর থেকে আরও কিছুদিন কাটলো, বলতে গেলে প্রায় 2 মাস কেটে গেল। না বিজ্ঞাপনে কেউ সাড়া দিল, না কেউ ফোন করলো। অবাকই হলাম। যাই হোক, এদিকে আমার মা তো আমার বিয়ে নিয়ে বেশ চিন্তায় পড়েছে। বাবাকে বলল, এবারে অন্তত ঠিকঠাক করে একটা বিজ্ঞাপন দাও। পরিচিত সার্কেলের মধ্যে অনেকেই তখন আমার মা বাবাকে বলে রেখেছে একটা ভালো ছেলে দেখে দিতে। এদিকে দেখতে দেখতে আমার বয়স 27 হয়ে গেল। আমি তো মাকে বলতাম, বিয়ে কি করতেই হবে? এই তো বেশ ভালো আছি, চাকরি বাকরি করছি, তোমাদের সাথে আছি, নিজের বাড়িতে ইচ্ছা মতো যা খুশি করছি। মা বলতো, তুই ওসব বুঝবি না, বাবা মা কি সারা জীবন থাকবে? তাছাড়া তোকে দেখবে কে? কি যে বোকার মতো কথা বলো, আমাকে দেখার আবার কি আছে? সে যতই তুমি চাকরি বাকরি করো, মেয়েদের একটা নিজের ঘর লাগে, সংসার লাগে। জীবনটা তো আর একা একা কাটানো যায় না, একজন তো জীবন সঙ্গীর খুব প্রয়োজন। মা কথাগুলো মন্দ বলেনি। জীবনে একজন মানুষকে তো প্রয়োজন, যার সাথে হাসি আনন্দ করে সারা জীবনটা কাটিয়ে দেওয়া যায়। তবে বিয়ের ব্যাপারটা কপাল। কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। যাই হোক, একদিন সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে নিজেরাই গল্প করছি, একটা ট্যুরের প্ল্যান চলছে আর কি। হঠাৎ আমার বাবার মোবাইলে ফোন। আমাদের বিজ্ঞাপন দেখে এক ভদ্রমহিলা ফোন করেছেন। ফোন করে বাবাকে বললেন, আপনার বিজ্ঞাপনটা দেখলাম, আমিও ছেলের বিয়ে দিতে চাই। আমারও একটি মাত্র ছেলে, ছেলে চাকরি করে। আপনি চাইলে তাহলে দেখাশোনা করা যেতে পারে। বাবা খানিকক্ষণ কথাবার্তা বলার পর বলল, নিশ্চয়ই, তাহলে একদিন আপনারা চলে আসুন, এসে মেয়েকে পছন্দ করে যান। ওদিক থেকে ভদ্রমহিলা উত্তর দিলেন, মেয়ে পছন্দ পরে হবে, তার আগে আপনারা আসুন মেয়েকে সঙ্গে নিয়ে।
আপনার মেয়ে আগে আমার ছেলেকে, আমাদের ফ্যামিলিকে এবং যে বাড়িতে আপনার মেয়ে থাকবে সেই বাড়িটা অন্তত দেখে যাক। আপনি যেরকম মনের মানুষ চেয়েছেন, আমিও আমার ছেলের জন্য ভালো মনের মানুষ খুঁজছি, তাই মেয়েকে দেখতে যাওয়ার দরকার পড়ে কি? আর আপনার মেয়ে যদি আমার বাড়িতে আসে তাহলে তো ওখানেই মেয়েকে দেখা হয়ে যাবে। ভদ্রমহিলার কথা শুনে বাবা যেন একটু ইতস্তত বোধ করছিলেন। সাধারণত বিয়ের ক্ষেত্রে পাত্রী পছন্দের ব্যাপারটাই আগে আসে। ওই ভদ্রমহিলা একটু উল্টো পুরাণে হাঁটলেন। বাবা কথাগুলো শোনার পর ওনাকে বললেন, আমি নিজেদের মধ্যে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। বাবার মুখ থেকে সব কথা শোনার পর আমি বাবাকে বললাম, উনি ঠিকই বলেছেন, আমি ওনার প্রস্তাবে রাজি, আমি যাব ওনাদের বাড়ি। মা শুনে বলল, কিন্তু মেয়ে হয়ে আগে ছেলে দেখতে যাওয়াটা কেমন কেমন লাগে? কেমন কেমন লাগবে কেন? বিয়ের পর তো আমাকে থাকতেই হবে ওখানে, তো নিজের মতো করে সব কিছু দেখে নেওয়াই ভালো। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাত্রের বাড়িতে। দেখলাম ছোট্ট ফ্যামিলিতে মা, বাবা, ঠাকুমা আর একমাত্র ছেলে। আমরা যে পাত্র দেখতে গিয়েছি সেটা যেন মনে হলো না, মনে হলো একটা গেট টুগেদার। অতিথি আপ্যায়ন দেখে আমি মুগ্ধ হলাম। সেখানে পাত্র একাই 100, হাতে হাতে গরম কফি, প্লেটে গরম গরম পকোড়া। বাড়িতে সবাই যেন সবার সহযোগী। ভীষণ ফ্রাঙ্কলি কথাবার্তা সকলের। সবাই মিলে কফি খাচ্ছে। তখন ছেলেটির ঠাম্মা আমাকে বলল, কি নাম তোমার? নবমিতা। কি মিষ্টি নাম। আমার এই একটি মাত্র নাতি, খুব ভালোবাসে আমাকে। আমার নাতি বলে বলবো না, খুব ভালো ছেলে। আসলে আমার বৌমাটি ভালো, মায়ের শিক্ষাতেই তো ছেলে ভালো হয়ে ওঠে। পাশ থেকে ছেলেটি তখন বলে ওঠে, আরে ঠাম্মা, কী সব বলছো আমার নামে? তারপর ছেলেটি আমার দিকে তাকিয়ে বলে, আসলে জানেন তো, আমার ঠাম্মাই সব থেকে ভালো। এই বাড়িতে আমরা সবাই আনন্দ করে থাকি। এই বাড়িতে মা আর ঠাম্মা ভালো বন্ধু। আমি শুনে বলি, ঠাম্মা আমাকে ভালোবাসেন, তাই উনি এগুলো বলছেন। ঠাম্মার নাতির এইরকম সম্পর্ক দেখে বেশ ভালো লাগলো। আর যে বাড়িতে শাশুড়ি বৌমার প্রশংসা করে সেই বাড়িতে শাশুড়ি বৌমার সম্পর্কটা ভালোই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই মিলে একটা ঘরোয়া আড্ডায় যেন মেতে উঠলাম। বেশি ভালো লাগছিল ছেলেটির কথাবার্তা। কথার মধ্যে যেন বিনয়ী ভাব। আমাদের সকলের সাথে এমন করে কথা বলছিল যেন আমাদের সকলেই পূর্ব পরিচিত। আমি যেখানে কম কথা বলি সেখানে এই ছেলেটি বিপরীত, বেশি কথা বলে। নিজে থেকেই জানিয়ে দিল একটা বেসরকারি চাকরি করে, খুব বেশি টাকা সে পায় না, সেটাও জানালো। সেই সঙ্গে এটাও জানালো, একজন ভালো মনের মানুষ খুঁজছি, যে আমার সাথে থাকবে, আমাকে বুঝবে, একজন ভালো বন্ধু হয়ে উঠবে। কথাগুলো আমার পছন্দ হলো বেশ। ছেলের ব্যাপারে ছেলের বাবা মাকে কোনো গুণাগুণ করতে দেখলাম না, বরং আমার বাবা ছেলেটির বাবার সাথে কথা বলে ছেলের ব্যাপারে খুঁটিনাটি জিজ্ঞাসা করে যাচ্ছে। কথাবার্তা মানে একটা ঘরোয়া পরিবেশে আড্ডা। আমার বাবা তো বলেই ফেলল, আপনাদের এই ব্যাপারটা ভালো লাগলো দেখে। মেয়েকে আগে না দেখে আমাদের মেয়েকেই দেখতে আসতে বললেন, এমনটা সত্যি দেখা যায় না। ছেলেটির বাবা বলল, আমি ছেলের বিয়ে দিলে আপনার বাড়িতে গিয়ে আমার ছেলে থাকবে না, বরং আপনার মেয়ে থাকবে আমাদের বাড়িতে। জানেন তো, আমাদের প্রায় সকলেরই একটি করে সন্তান। সন্তান ছেলেই হোক বা মেয়ে, সে বড় আদরের আমাদের কাছে, সব থেকে প্রিয়। আপনাদের সব থেকে প্রিয় জিনিসটা আমাদের বাড়িতে পাঠাবেন, কিন্তু কোথায় পাঠাবেন, তার ঠিকঠাক যত্ন হবে কি না, সেই পরিবারে সে থাকতে পারবে কি না, সেই পরিবারের মানুষগুলো কেমন, সেটা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের এবং সেই সঙ্গে আপনার মেয়েরও। বিয়ে যখন দেখাশোনা করেই হবে, তার আগে ভালো করে দেখে শুনেই নিতে হবে। তাই একদিন নয়, পছন্দ থাকলে আরও 2-3 দিন আসুন, আমাদের সাথে সময় কাটান, আমার ছেলেকে ভালো করে জানুন। একজন ভালো মানুষ না হলে জীবন কাটানো বড়ই দুঃসহ হয়ে ওঠে। কথাগুলো ঠিকই বলেছেন। আপনাদের সঙ্গে এতটা টাইম কাটিয়ে আমাদের ভালো লেগেছে। তবে বিয়ে মানে একটা আত্মীয়তা, সেটা আমার মেয়ে আর আপনার ছেলে দুজনের পছন্দ থাকলে সিদ্ধান্ত ওরাই নেবে। সমস্ত কথাবার্তা আলাপ করে বা লুকিয়ে কেউ কাউকে বলবো না, সকলের সামনে থেকে সব কথাই হলো। বেশি ভালো লাগলো ছেলেটির একটি কথা শুনে। ছেলেটি নিজে থেকেই ফ্র্যাঙ্কলি জানালো, আপনাকে আমার মন্দ লাগেনি। যদি আমাকে আপনার পছন্দ হয়ে থাকে
তাহলে দ্বিতীয়বার আসার জন্য আরও একটা গেট টুগেদার হতে পারে। সেদিন আপনি বেশি বলবেন, আমি শুনবো। আজ তো আমিই বললাম বেশি। এতটা ফ্রি হয়ে কেউ এত কথা বলতে পারে দেখে ভালো লাগলো। ছেলেটি নিজে থেকেই নাম্বার দিয়েছিল। বাড়ি আসার পর থেকে মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। একটা সুন্দর ফ্যামিলি, যেখানে পরস্পরের প্রতি রেসপেক্ট, সহযোগিতা আছে। অতিরঞ্জিত করে কাউকে কিছু বলতে দেখলাম না। একটা ভালো লাগা তৈরি হলো। 3 দিন পর একদিন সন্ধ্যায় ছেলেটিকে আমি ফোন করলাম। ফোন করে বললাম, আপনাকেও আমার মন্দ লাগেনি। ফ্র্যাঙ্কলি কথাবার্তার জন্য আরও বেশি ভালো লাগলো। ছেলেটি বলল, তাহলে আরেকদিন আপনারা সকলেই আসুন, অনেক গল্প হবে। বিয়ে হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু বন্ধুত্ব হতে পারে। বেশ, তাহলে যাওয়া যাবে আরেকদিন। তবে সেদিন সকাল সকাল আসবেন, আমাদের বাড়িতে লাঞ্চ করবেন সেদিন। ও আচ্ছা, ইনভাইট করলেন? আপনি রান্না করে খাওয়াবেন বলে? অবশ্যই। আপনি আমার হাতে রান্না খেতে চাইলে আমি রান্না করে খাওয়াবো। রান্না পারেন? শিখেছি বাবার থেকে। বাবা ভালো রান্না পারে, মাও খুব সুন্দর করে। তবে সেগুলো বাবার থেকেই শেখা। বাবা রিটায়ার্ড করার পর থেকে যেদিন ইচ্ছা হয় সেদিন রান্না করে, নতুন নতুন কত রেসিপি বানায়। আমিও শিখেছি বেশ কিছু। তাহলে তো ভালোই। আমরা যেদিন যাব তাহলে আপনার হাতে রান্না খাবো। নিশ্চয়ই। তারপর থেকে 2 বছর কেটে গেছে। এখন ছুটির দিন পেলেই নীলাদ্রি বিরিয়ানি রান্না করে আর আমি খাই। শুধু বিরিয়ানি নয়, আরও নতুন নতুন রেসিপি থাকে। আমি একটু খেতে ভালোবাসি। আসলে গল্পটা তো বলাই হলো না। নীলাদ্রি মানে সেই ছেলেটা বিয়ের দেখাশোনার জন্য যে দ্বিতীয়বার ইনভাইট করেছিল আর বলেছিল নিজের হাতে রান্না করে খাওয়াবে। সেদিন আমরা সকালেই গিয়েছিলাম। লাঞ্চ করতে বসে দেখলাম এত সুন্দর মটন বিরিয়ানি বানিয়েছে। আমি আরও একবার চেয়ে নিয়েছিলাম। অসাধারণ বানিয়েছিল। বিরিয়ানি খেয়ে আমার মতো কম কথা বলা মেয়েটিও একটা কথাই সেদিন নীলাদ্রিকে বলে এসেছিল, বিয়েটা আমি আপনাকেই করব। আই লাভ মটন বিরিয়ানি। বিরিয়ানি খেতে গিয়ে একটা আস্ত মানুষের প্রেমেই পড়ে গিয়েছিলাম। দেখাশোনা করতে গিয়ে হয়ে গেল প্রেম। অবশেষে 2বারই সিদ্ধান্ত নিয়ে আমাদের 4 হাত এক করে দিয়েছিল। আসলে বাড়িতে আমরা সবাই বিরিয়ানি প্রেমী। কলমে সরজিৎ ঘোষ।